বই, বাট GitHub কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য এইটা না, বা GitHub এর ব্যবহার কিন্তু শুধু লিঙ্ক জেনারেশন না। আমরা তো আপাতত এখন যেটা করতেছি লিঙ্ক জেনারেট করতেছি আমাদের প্রজেক্ট দেখার জন্য, বাট অ্যাকচুয়ালি কিন্তু GitHub দেখার বিষয় না। মানে GitHub হচ্ছে প্রজেক্টটাকে স্টোর করে রাখা। এখানে মাল্টিপল ভাবে হতেছে অনেকজন কাজ করতে পারে। আপনি একটা প্রজেক্ট একবার আপলোড করে রাখলেন, কিছু আপডেট হইলো, আপনি আপনার কম্পিউটার থেকে আপডেট করে গিট পুশ করে কমান্ডের মাধ্যমে আপনি আপনার ওই GitHub রিপোজিটরিতে কোড আপডেট করে ফেলতে পারবেন। কাউকে এই কোড শেয়ার করতে পারবেন, সেও সেখানে কোড আপডেট করতে পারবে। বা আপনি ধরেন একটা কাজের লিড জেনারেশন, মানে লিডে আছেন, আপনি সবাইকে কাজ ভাগ করে দিলেন, বলেন 5 জন 5টা পেজ ডিজাইন করবে এবং এই একটার গিটহাবে আপলোড দিবে। আপনি ওইভাবে এটাকে ম্যানেজ করতে পারবেন। তাহলে আপনাকে কারো কাছ থেকে কিছু চাইতে হবে না। ওরা 5 জন 5টা কাজ করে একই রিপোজিটরিতে গিট পুশ করে দিল। সকল কোড একটার সাথে হচ্ছে অ্যাটাচড হয়ে গেল। এবং তখন আপনি এগুলাকে পুল করে এগুলাকে হতেছে দেখে আপডেট করে বা যেভাবে হচ্ছে ম্যানেজ করতে পারেন। সো গিটহাবের কাজ কিন্তু অন্য লেভেলে। গিটহাব ডেভেলপারদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, যেটা ডেভেলপারদের কাজগুলোকে হচ্ছে সহজ করে দেয়। তো আমরা যেই কাজগুলো করতেছি এটা অ্যাকচুয়ালি গিটহাবের অ্যাকচুয়াল কাজ না। আর আমাদের যে লিঙ্ক আমরা আজীবন গিটহাব থেকেও নিব না। আমাদের পার্সোনাল ডোমেইন হোস্টিং থাকবে সবার। ঠিক আছে? সো ওই ডোমেইন হোস্টিং এ আমাদের সকল প্রজেক্ট থাকবে। সো সবাই হচ্ছে প্রিপারেশন রাখবেন। আমাদের এই HTML CSS শেষ হওয়ার পর আমাদের ডোমেইন হোস্টিং পারচেজ করতে হবে। নিজেদের নামে ডোমেইন থাকবে, আমাদের পার্সোনাল একটা সার্ভার থাকবে। সেখানে আপনি আপনার নিজস্ব পার্সোনাল প্রজেক্ট গুলা সেখানে আপলোড করবেন এবং সেখান থেকে লিঙ্ক বের করে সেগুলোকে মানুষকে প্রোভাইড করবেন। মানে অ্যাকচুয়ালি একটা অথেন্টিক ওয়েতে। এবং আপনাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা ডোমেইনে রাখতে হবে। সো এর জন্য আমাদেরকে ডোমেইন হোস্টিং লাগবেই লাগবে, মাস্ট। ঠিক আছে? বলেন। ঠিকঠাক মতো আপলোড না হলে তো, মানে পেস্ট যদি না করতে পারেন, এটা হওয়াটা তো খুব অস্বাভাবিক কিছু না। কি বলবো এখন? কোড চেঞ্জ করে ফেলছেন, এই জন্যই এমনটা হয়েছে। ঠিক আছে? আপনি কিভাবে কপি করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। একটু দেখাইতে পারবেন কিভাবে কপি করেন? একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান আমাকে। ডোমেন হোস্টিং এর জন্য ডিপেন্ড করবে কত জিবি স্পেস নিচ্ছেন তার উপর। তো স্পেস যত বেশি, হোস্টিং এর প্রাইসও তত বেশি। ডোমেইন কিনতে 1100 টাকা লাগে। আর হোস্টিং হচ্ছে ডিপেন্ডস আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন। স্পিডি সার্ভার থেকে নিলে দাম একটু বেশি পড়বে। আবার হচ্ছে একটু, মানে 2 নাম্বার সার্ভার থেকে নিলে একটু তখন ইয়া হবে এরকম। আচ্ছা হ্যাঁ, আপনি এখানে কিছু চেঞ্জ করেন, তারপর দেখি কি করেন। দেখি আরেকবার দেখি তো। এই যে চেঞ্জ তো ঠিকই হচ্ছে। কই অন্য করলে তো এফেক্ট করে না।
ভালো করে সময় নিয়ে তারপর হচ্ছে যে মাথা ঠান্ডা করে কাজ করবেন। দেখবেন যে এই ধরনের ভুল হবে না। এগুলো আসলে কোনো সিস্টেমেটিক ওয়ে মানে ভুল না। এটা হচ্ছে পার্সোনাল মিস্টেক। ঠিক আছে? ভিজুয়াল স্টুডিওতে নিয়ে সেভ করেন। সেভ না করে যদি রিলোড দিয়ে ফেলেন সব তো চলেই যাবে। আর HTML কোড গুলাকে যদি হচ্ছে আপনি মানে HTML এর ক্লাস নেম গুলাকে যদি CSS ফাইলে সেভ না করেন সেগুলোকে পাবেন কোথায়? পাবেন না তো। এই যে দেখেন এখানে আপনি যে বারবার সেভ করতেছেন, আপনি ওই ক্লাস নেমটা রাখছেন? রাখেন নাই তো। আপনি তো হচ্ছে এলিমেন্ট স্টাইলে CSS করতেছেন তারপরে যে ওখানে এগুলো করতেছেন। আগে ক্লাস নেম গুলা কল করতে হবে CSS ফাইলে, তারপরে যেয়ে সেগুলাকে CSS করতে হবে। আপনি CSS লিখতেছেন হচ্ছে এলিমেন্ট স্টাইলে যেটার কোনো ক্লাস নেমের অস্তিত্বই নাই। প্রথম দিকের ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন। যেদিন থেকে ইন্সপেক্ট শুরু করছি ওই দিনের ক্লাসটা একটু সো এটাই বললাম যে হচ্ছে এগুলো হচ্ছে পার্সোনাল মিস্টেক এবং এগুলো হচ্ছে সময় কম দিয়ে দ্রুত কাজ করার ফল। মানে সময় কম দিব বাট আমি আউটপুট চাই একদম ঝাঁকানাকা। তাহলে এমন হবে বারবার। ঠিক আছে? হ্যাঁ, বাট ভুল ওয়েতে এই তো ২-৩ বার কেন আপনি ১০০ বারও করতে পারেন। কোনো সমস্যা নাই। বাট ভুল তো ভুলই। এমন তো না যে ভুল জিনিসটা আর ১০০ বার করলে ওটা ঠিক হয়ে যাবে। হবে? কখনোই না। সেটাই। আচ্ছা, আজকে আমরা হচ্ছে আসেন আম অন্য একটা কাজ করি। একটু প্রবলেম আরো প্রবলেম আছে? একজনের কথা বললে এটা সবার জন্য এটা মানে হয়ে যাওয়া উচিত। এই GitHub এর ইমেজের কথা অনেকের ক্ষেত্রেই বলছি। কেন পায় না? ঠিক আছে? একটু লিংক দেন দেখি আমি। যেহেতু বলছেন। এইখানে একটু দেন চ্যাটে। আমার আবার ওইখানে যেয়ে খুঁজতে তো সময় লাগবে। এখানে দেন আমি ঝটপট দেখে ফেলি। ইমেজের নাম হচ্ছে image1.jpg, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ। ওকে, দাঁড়ান দেখতেছি। কই image1.jpg ছবিই তো নাই ফোল্ডারের মধ্যে। হুম, বলেন আছে? দেখতে পাচ্ছি না তো। এরকমই করবেন বুঝছেন? মানে হবে না, দিবেন না, না দিয়ে বলবেন যে হয় না, এরকমটাই করেন। দেখতেছি তারপরে, দাঁড়ান ওয়েট। কোনটা যেন নাম দিছেন? এটার নাম কি ছিল? শুধুমাত্র গ্যালাক্সি। আচ্ছা দাঁড়ান আমি গ্যালাক্সিতে ঢুকতেছি। ইমেজ ফোল্ডারের ছবি কয়টা দেখেন। image1 jpg, image2 jpg, সবই ঠিক আছে। ফোল্ডারের নাম হচ্ছে image.jpg। ওকে,
1 2 3 4 কোনোটাই তো নাই। ইমেজ তো রেন্ডার হয়েছে ঠিকঠাক মতো, ওখানে আপলোডও হয়েছে, বাট এখানে তো দেখা যাচ্ছে না। এটা তো ইমেজ 1, দাঁড়ান আমি দেখতেছি, একটা মিনিট। দেখছেন ছবি কিন্তু এখানে ঠিকঠাকই আছে, ইমেজ 1 ইমেজ 2। যখন ব্রাউজারে করছেন তখন কি এগুলো ঠিকঠাক মতো পাইছেন না সব? আচ্ছা দাঁড়ান, একটা জিনিস, এটাকে ডাউনলোড করতেছি। হুম, এটাই হচ্ছে চেক করার জন্য, কারণ আপনার যদি প্রজেক্ট ফোল্ডার বা ইমেজের মানে ফোল্ডারের অন্য কোথাও যদি সমস্যা থাকে, তাহলে সেটা হচ্ছে বের করতে হবে। ওকে, এটা ডাউনলোড হোক, তারপর দেখতেছি। আর ইমেজ ফোল্ডারের নাম ইমেজেস দিবেন, ঠিক আছে? মানে যেহেতু প্লুরাল অনেকগুলো ছবি থাকবে, ইমেজেস, অথবা শুধু আইএমজি ফোল্ডার, ঠিক আছে? ইমেজ না, অনলি ইমেজ না, ইমেজেস অথবা আইএমজি, ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। দেখছেন এখানেও কিন্তু এটা ওপেন হয় না। সো এটা কিন্তু প্রজেক্ট ফোল্ডারের ভিতরে হয়তো বা কোনো একটা দিয়ে কাজ করছেন, তখন হচ্ছে এটা আসতেছে। দেখি। হুম, এখন আসছে। আচ্ছা, এখানে ইমেজেস, এই ফোল্ডারটার নামটা হচ্ছে আমি একটু চেঞ্জ করি, রিনেম, এখানে দিচ্ছি ইমেজেস। এইখানে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমি এখানে এস লাগিয়ে দিতেছি। হ্যাঁ, অল্প কয়েকটা ছবি তো, এই যে দেখেন এখানে আপনার, আচ্ছা ওইটা আমার না থাকলেও সমস্যা নেই, আমি আবার আপনাকে একটা জিনিস দেখাবো, ওয়েট। আর কোথায় আছে? এখানে যেহেতু ফোল্ডারের নাম চেঞ্জ করছি, আমি সব জায়গায় ফোল্ডারের নামটা আপডেট করে তারপরে হচ্ছে এটাকে সাবমিট করতেছি। আর তো নাই, যে এখানে আছে। আর কোথাও আছে ছবি? নাই। দেখেন ছবি আছে না, সবকিছু ঠিকঠাক মতো আছে, প্রত্যেকটা ছবি হচ্ছে ভালোভাবে আসতেছে। কিন্তু কেন হচ্ছে ওইগুলা কেন আসতেছে না সেটা হচ্ছে বলতেছি। এইখানে আমি প্রথমে ধরেন এই যে ফুটার লোগো, এটাকে এখান থেকে বাদ দিলাম, এবং একটা স্ল্যাশ দিছিলেন আপনি, সেই স্ল্যাশটা রিমুভ করে দিয়ে আমি নতুন করে ওপেন করি, নিচের দিকে আসি।
পাইছে? তারপর উপরে আসেন, এই যে এখানে একটা স্ল্যাশ ছিল ব্লক 2, সেটার স্ল্যাশটা কেটে দিলাম, এখানে আবার একটা রিলোড দেন। পাইছে? ভুল কিন্তু আপনিই করছেন এবং সেই ভুলটা হচ্ছে কিন্তু আপনি ফোল্ডার নাম কল করার আগেই হচ্ছে আপনি এখানে স্ল্যাশ কেন দিচ্ছেন? আপনি ডিরেক্ট ফোল্ডার নাম কল করবেন, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপরে যা আছে তা। একটা স্ল্যাশ মানে কি, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল এগুলা। নো, আপনার এমনিতেই আসবে। ধরেন আমি এখানে ওই স্ল্যাশ দিব না, আমি ডিরেক্ট ইমেজেস লিখবো, তাও কি আসবে না? আসছে? তো আমার ওইটা দিবেন কেন? এটার মানেটা হচ্ছে কিন্তু আপনি আপনার আরেকটা বাহিরের ফোল্ডার থেকে আপনি ঢুকতেছেন। সো এটা পাথ বলে, ঠিক আছে? ফাইল পাথ ভুল হয় এই কারণেই। সো যেটা যেভাবে দেখাচ্ছে, জাস্ট ফলো দিস, ঠিক আছে? আপনি যখন হচ্ছে এখান থেকে দিবেন, এখান থেকে রান করবেন, তখন এটা এরকমই আসবে। মানে আপনার ভিজুয়াল কোড স্টুডিও থেকে আপনি সেটা করতে পারতেন, বাট অন্য জায়গায় গেলেই কিন্তু আপনার ফাইল পাথ চেঞ্জ হয়ে যেতেছে। কারণ গিটহাবে যখন আপলোড দিচ্ছেন, তখন কিন্তু এই ইউআরএল কিন্তু আর এই ইউআরএল থাকবে না। তার আগে github.com.io আরো কিছু জিনিস এক্সট্রা অ্যাড হয়, ঠিক আছে? তারপরে সেগুলো কিন্তু হচ্ছে গিটহাব থেকে কিন্তু লিংক হয়। যেমনটা এই যে আপনাকে এখানে দেখায়, এটা গিটহাবের লিংক না? দেখেন গিটহাবের এই যে ছবিগুলোর মধ্যে যে লিংক আপটা আছে, এই লিংক আপ কিন্তু আমাদের লিংক আপ না। এখানে যে হোভার করলে ছবির মধ্যে, কোথায় রে, ওটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিচ্ছেন। এই যে এখানেও যদি আপনি হোভার করেন, দেখেন তো সোর্স কোড কি, https meyad2.github.io, তারপর গ্যালাক্সি স্ল্যাশ ইমেজ স্ল্যাশ ব্যানার। আপনি যখন হচ্ছে আগে থেকেই হচ্ছে এখানে আরেকটা স্ল্যাশ দিয়ে দিচ্ছেন, তখন সেখানে ডাবল স্ল্যাশ কল হয়ে যাইতেছে, এবং ডাবল স্ল্যাশ কল হওয়ার কারণে আপনার কোনো ছবিটা পাচ্ছে না সে। ডাবল স্ল্যাশ মিনস হইতেছে সেখানে কাজ হয়ে যাবে যে হচ্ছে আপনার ডিরেক্ট ভাবে হচ্ছে ওরা দুইটা কোড নিয়ে নেয়, ঠিক আছে? এখানে দেখাচ্ছে একটা, বাট আপনার ছবিটা ওই কারণেই হচ্ছে পায় নাই। এবং দেখেন ইউআরএল কিন্তু পুরোপুরি আসে নাই। আপনার প্রজেক্টের নাম গ্যালাক্সি আসছে এখানে, github.io এর পর ডিরেক্ট ইমেজ 1.jpg, কারণ আপনি আগে থেকে এখানে একটা স্ল্যাশ বসাই দিছেন। বুঝতে পারছেন বিষয়টা? সো উপরেরটা কিন্তু কানেক্ট করে দেখেন, এখানে কিন্তু আমাদের সবকিছু কিন্তু আমাদের মন মতো দিলে কিন্তু হয় না। এই কারণেই এটাকে আমরা বলি যে আসলে মানে যাই দিব না কেন, আপাতত হচ্ছে নিজে থেকে আসলে ওইভাবে কিছু করবেন না। আমি যা দিচ্ছি সেটা একটু ফলো করে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন এই ছবিটা পাইছে ঠিকঠাক মতো, কেন পাইছে? কারণ তার ফাইল পাথ ঠিক মতো সে বানাইতে পারছে, আর আগেরটাতে বানাইতে সে পারে নাই, ফোল্ডার স্কিপ করে চলে গেছে, কারণ আপনি আগেই তাকে স্ল্যাশ বলে দিছেন। বুঝতে পারছেন? হুম, দিয়ে দেখেন, দেন। সো এই ভুলগুলা প্রথম দিকে হচ্ছে আমি তারপরেও সময় নিয়ে কিন্তু সলভ করে দিচ্ছি, কারণ এখন আপনাদের এই জিনিসগুলো যদি না দেখাই, আপনারা সামনের দিনগুলো তো সাফার করবেন। হইতে পারে এমনও অনেক ক্লাস আসতে পারে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে হচ্ছে কোন একদিন দেখা যাবে যে হতেছে কোনো কিছুই আমি নতুন পড়াইতে পারিনি, শুধুমাত্র হচ্ছে সবার প্রবলেম বা হচ্ছে কোশ্চেন এগুলো নিয়ে কথা বলতে বলতে চলে যেতেছে। বাট আমি মনে করি এটা একটা দিন গেলেও এটা আপনাকে সামনে আরো অনেক দিনের জন্য আগায় দিবে। মনে হতে পারে যে ইনিশিয়ালি আপনি একটা দিন পিছায় গেলেন, বাট না। কারণ এই জিনিসগুলা বা আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট গুলা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা পরে ফিল করতে পারবেন। সো কেউ এরকম মনে করবে না যে ভাই আমি আম, পিছিয়ে যাইতেছি, সবাই এত প্রবলেম কেন? যার প্রবলেম আছে তার প্রবলেমটা আপনি শুনেন, আপনি সেখান থেকেও কিছু কিছু শিখতে পারবেন। এটা আমি আগে ক্লিয়ার করে দিলাম, কেউ আবার এটা বললেন না যে ভাই সবার প্রবলেম সলভ করে ক্লাসে কিছু পড়ায় নাই। এগুলা এমন, এগুলা যেন কোনো কথাবার্তা না হয়। আর এই শেখানোটা বা হাতে ধরে করানোটা, প্রবলেম সলভিং এর জন্য কিন্তু হচ্ছে সাপোর্ট প্ল্যাটফর্ম আমাদের দেয়া আছে, বাট তারপর আমি আমার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র আমার ক্লাস কন্টেন্ট গুলাকে হচ্ছে ইয়া করে স্কিপ করে আমি তারপর সাপোর্টটা দিই, কারণ আমি মনে এটাও একটা লার্নিং এর বিষয়, ঠিক আছে? সো এগুলো নিয়ে কেউ কেউ কখনো কোশ্চেন থ্রো করবেন না যে ভাই এরকম কেন করতেছেন, আমরা তো পিছায় যাচ্ছি। পিছায় যাব না আগায় যাব সেটা ডিপেন্ডস অন মি।
আমি ডিসাইড করব যে আমি আগাবো না আমি পিছাবো। ঠিক আছে? সো এগুলা নিয়ে হচ্ছে কোনো মানে প্রশ্ন যেন না ওঠে। আর এখন শিখাই দিচ্ছি মানে সারা জীবন সবসময় এভাবে চলবে এমন না। কিছুদিন পর আমার কিছুই করতে হবে না। আমি শুধু কাজ দিব, আপনারা করবেন। এবং সেই দিনের জন্যই এখন আপনাদের পেছনে আমি একটু বেশি পরিশ্রম দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, চেষ্টা করি। উম কারণ শ্রম দিচ্ছি, শ্রমটা যদি ভালোমতো হয় তাহলে সেটার আউটপুটটাও ভালো হবে। আর আমি শ্রম দিব, সময় নষ্ট করব, সবই করব। বাট সেখান থেকে আউটপুট বের করতে না পারলে তো আমারই লস। তাই না? একটা পোস্ট দেখছেন আজকে? একজন কিন্তু হচ্ছে উনাদের ব্যাচ কিন্তু এখনো শেষ হয়নি। উনি একটা রিমোট জব পাইছে ফরেন বাহিরের কোম্পানিতে। এবং তার কাজের কয়েকটা ১ মাসও হয়নি সে কাজ মানে এখানে জয়েন করছে। এই মাসেই জয়েন করছে। কয়েকটা কাজ করে দিছে, কয়েকটা কাজে তার ডেডিকেশন এবং তার এফোর্ট সবকিছু দেখে কোম্পানি থেকে তাকে আইফোন গিফট করছে। এবং তাকে কাজ করার সুবিধার জন্য তাকে বলতেছে ম্যাকবুক লাগবে কিনা তাকে জিজ্ঞেস করতেছে। বাট সে এখনই ম্যাকবুক নিতে চাচ্ছে না। মানে আমি নিষেধ করছি যে আপনি আমাকে হচ্ছে এখানে আরো কিছু কাজ করেন। যদি আপনি কাজ করে স্যাটিসফাইড করতে পারেন তাহলে আপনাকে এর থেকে বেশি কিছু দিবে। সো এখনই দিচ্ছে বলে যে নিয়ে নিতে হবে বিষয়টা যেন এমন না হয়। সো তারপরে হচ্ছে ৩ মাস পরে দেখা যাবে ওনার জন্য হচ্ছে ল্যাপটপও চলে আসবে ম্যাকবুক প্লাস যেই ফোনটা এখন দিছে সেটাও ব্র্যান্ড নিউ বাট সে বলছে যে এর থেকেও দামি ফোন তাকে নেক্সটে দেওয়া হবে ৩ মাস পর যখন কনফার্ম হবে মানে ফাইনালি সে অ্যাপয়েন্টমেন্টেড হবে এখনো কিন্তু সে ইন্টার্ন এবং একজন ইন্টার্নের জন্য একটা আইফোন গিফট পাওয়া কিন্তু মানে অনেক বড় একটা বিষয় শুধু বড় না বিশাল কেউ চিন্তাও করতে পারবে না সেই জিনিস তার সাথে হচ্ছে হয়ে গেছে বিকজ অফ সে ওই জিনিসটা দিতে পারছে এবং বিশ্বাস করবেন কি জানি না তার কিন্তু আগে HTML কোড লেখার কোনো অভিজ্ঞতা ছিল না বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তার নলেজ ছিল সম্পূর্ণরূপে জিরো এবং তার হাতে খড়ি হয়েছে আমার মাধ্যমে তো চেষ্টা করি হচ্ছে একদম অ্যাকুরেট ভাবে যতটুকু দেয়া পসিবল সেটা হতে পারে কম বাট যতটুকুই হবে এটা জেনুইন হবে এবং এটা দিয়ে আপনি চেষ্টা যদি করেন নিজে আপনি কিছু করতে পারবেন তো ওই চেষ্টাটাই হচ্ছে আমার ব্যাচেই হচ্ছে আমি রাখি যার কারণে হচ্ছে কিছু সময় কিছুই পড়াই না শুধু কথাই বলি কিছু সময় ওভারলোড করে নিই ইচ্ছাকৃতভাবে এবং সেটা ডিপেন্ডস অন সিচুয়েশন ঠিক আছে সো একটা একটা সপ্তাহ পাবেন হয়তো বা খুব আহ, আরামে কাটাইছেন কোনো কাজ দেই নাই পড়াই নেই কিছুই করি নাই ঠিক আছে বাট এমনও সপ্তাহ যাবে আপনি দম ছাড়া টাইম পাবেন না যদি আপনি আমার কথা শোনেন আর যদি বলেন যে ধুর ভাই বলছে বলছে আমি না করলে কি ভাই আমাকে জোর করে করাতে পারবে তাহলে তো আমি তো আর জোর করে করাবো না আমি আপনাদেরকে বলবো দিব বলে দিব বাট সেগুলো করতে হবে আপনাদের এবং সেই প্রেশারটা যে আমি দিব মুখে প্রেশার বা সেই প্রেশারটা ফিজিক্যালি নিতে হবে আপনাদের এবং এভাবে যদি নেন তাহলে কিছু করা সম্ভব এছাড়া সম্ভব হবে না ঠিক আছে সো এটা তো বললাম একজনের কাহিনী আহ, এরকম বহু আছে ঠিক আছে হুম বলেন প্রবলেম না থাকলে দেখানো দরকার নেই এখন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি তখনই হচ্ছে তাহলে দিয়ে দেন যদি প্রবলেম থাকে তাহলে আমাকে দেখান আর যদি এমনি ভাই করছি হয়েছে ওকে ফাইন তাহলে এখন আর দরকার নেই ফন্ট অসম থেকে লিঙ্ক জেনারেট হচ্ছে না ওই যে একটা লিঙ্ক ওনারা একটু আগে দিছে ওইটা নিয়ে বসাই দেন পোস্টের লিঙ্ক দেখবেন পোস্টের লিঙ্ক হচ্ছে ইয়াতে আমাদের শিখবে সবাই কমিউনিটি গ্রুপে যান ওইখানে গেলে পোস্টের লিঙ্ক দেখতে পারবেন ওই পোস্টের লিঙ্ক না এটা হচ্ছে ওই যে ওই আপু যে ইয়াটা পাইছে
ওটার লিঙ্ক। আচ্ছা, মেসেঞ্জারে দিয়েছেন। আচ্ছা। মেহরিন মৌ। ওকে। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই, কারো কোনো প্রবলেম নাই বা কারো কোনো কথা নাই, তাহলে হচ্ছে আমি নেক্সটটা আগাবো। আর যদি এটা যদি হচ্ছে করি তাহলে আমাকে মাঝখানে আর কেউ আটকাবেন না। আর যদি থাকে তাহলে আমাকে এখন জানান। সমস্যা আছে, সমস্যা থাকলে দেখবো। জুম ইন জুম আউট কেন করবেন? কিন্তু রেসপন্সিভ কি আমি দেখাইছি? জুম ইন জুম আউট, রেসপন্সিভ এগুলো আমি করাইছি? করাই নাই তো। তাহলে কেন করতেছেন এগুলো এখন? থাকবে না, থাকবে না, কারণ আমরা রেসপন্সিভের কাজ এখনো করি নাই। ঠিক আছে? সো এগুলা মানে আউট অফ দ্য টপিকে এখন যায়েন না। এগুলা আমাদের ১-১.৫ মাস পরের টপিক। এই যে রেসপন্সিভ, জুম করব না জুম আউট করব, কোন ডিভাইসে গেলে কেমন দেখা যায়, এগুলা ঠিক করবো কেমনে, এগুলা ২ মাস পরে হবে, ১.৫ মাস পরে হবে। এগুলা এখন না। এখন যা বানাইতেছেন জাস্ট ওই পর্যন্তই স্টপ। ঠিক আছে? আমি কি আপু বুঝতে পারছি আপনার প্রবলেমটা, সেই অনুযায়ী কি আনসারটা হইছে নাকি আমি না বুঝিয়ে আপনাকে এটা বলছি? মানে আপনি তো ছোট বড় করছেন ব্রাউজার, তাই না? এজন্যই যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা নিয়েই তো দেখাইতে চাইতেছেন, তাই তো? এটা ১.৫ মাস পর। এই টপিক আসবে ১.৫ মাস পর। হুম, হুম। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন, দেখে দিচ্ছি। শুনেন, এই হাতে ধরে ধরে দেখানো কিন্তু বেশি দিনের জন্য না। সো এটা সবসময় কেউ আশা করবেন না। এখানে দেওয়া। কারণ হচ্ছে আমি একই টপিক নিয়ে নতুন পড়াইতেছি, বা আপনাদের জন্য নতুন, তাই বারবার আপনাদেরকে হাতে করে করে দিচ্ছি। বাট এগুলা যখন হচ্ছে পুরানো হয়ে যাবে তখন কিন্তু এই ধরনের এরকম মানে এভাবে কিন্তু ক্লাস আমি নিব না। সো যা শিখবেন সময়টা সময় শিখে নিতে হবে। কি হয়েছে এখানে, সমস্যা কি? কি সমস্যা এখানে বলেন। এটা এটা কি অ্যাবসলিউট বানাইছেন, এটা কি রিলেটিভ বানাইছেন? আচ্ছা, এটা হচ্ছে আইকন নিছেন, এটা হচ্ছে ইমেজ সার্কেলটা নিছেন, আর এটা হচ্ছে ওয়েব নিছেন। এখানে তো রিলেটিভ অ্যাবসলিউট তো হয় নাই ঠিক মতো। আপনার আইকনটা যদি অ্যাবসলিউটই হয় তাহলে তার রিলেটিভ যেটা করবেন সেটাকে তো হচ্ছে প্যারেন্ট হইতে হবে। এখন প্যারেন্ট হয়ে গেছে এইটা। ঠিক আছে, মানে টোটাল ডিভটা, টোটাল ডিভ তো প্যারেন্ট হবে না। প্যারেন্ট হবে হচ্ছে যদি আপনি এটাকে সার্কেল নেন, তাহলে এইটার একটা ডিভ নিতে হবে, তার ভিতরেই আইকনটাকে হচ্ছে চাইল্ড হিসেবে রাখতে পারে, এগুলো হবে তারও বাইরে। ঠিক আছে? প্যারেন্ট চাইল্ড মিলে নাই দেখেই হচ্ছে এটা মিলে নেয়। শোনেন, এই ইমেজ আর এই ইমেজ, এই দুইটা ইমেজ হইতেছে প্যারেন্ট আর চাইল্ড হিসেবে থাকবে।
দ্যাট মিন্স এই সার্কেলটাকে আলাদা ডিভ এবং আইকনটাকে তার ভিতরে চাইল্ড ডিভ থাকবে। ঠিক আছে? তাহলেই হবে। সো এগুলো নিয়ে ক্লাস হবে আরো। ওকে, গুড শপার। আহ, তেমন কোনো আর সে নাই। আমরা হচ্ছে তাহলে নতুন একটা কাজ শুরু করি। আজকে হচ্ছে আমরা আরো নতুন কিছু হচ্ছে শিখবো ফর শিওর। তো আজকে হচ্ছে আমরা উম, 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 ছোট 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 কাজ তো হচ্ছে, আচ্ছা এটাই করি। সবসময় যে স্টাইলে আগাইতেছি স্টাইলটাই করি, কারণ হচ্ছে এটা পরীক্ষিত হচ্ছে একটা মানে ওয়ে। এখন আমি চাচ্ছিলাম যে আপনাদের একটু ডিফারেন্ট কিছু দেখানোর, বাট না, সেটা না করে মানে অ্যাকচুয়ালি যে ওয়েতে গেলে সবকিছুই এত ভালো করে আসতেছে সেই ওয়েটাই ফলো করি। আচ্ছা, আপনারা এই পিএইচডিটা করবো আমরা আজকে, পুরোটা শেষ হবে না, বাট মোটামুটি হচ্ছে আগের দিনের নলেজগুলো কাজে লাগায় কিছু কাজ হচ্ছে আমরা করবো, হ্যাঁ? ওকে, সো দেখেন, আমরা এই ডিজাইনটা যদি হচ্ছে করতে চাই তাহলে হচ্ছে আমাদের কি কি লাগবে। আগের দিনের গুলাই সবই থাকবে, আবার নতুন অনেক কিছুই যোগ হবে, সো মাইন্ড ইট। আমি প্রজেক্ট ফোল্ডারটা বানাই নিচ্ছি, হ্যাঁ? এটার নাম দিচ্ছি তো স্ট্রিট। এই প্রথম কয়েকটা জিনিসই হইতেছে আপনি সেম পাবেন, তারপরের গুলো হচ্ছে আপনাকে আমি নিজে থেকে করাবো না। আমি ক্লাসে যেগুলো করাবো সেগুলো মোটামুটি অন্য ব্যাচের স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে একই জিনিস। বাট বিষয়টা চেঞ্জ হবে হতেছে যখন হচ্ছে আপনাকে আমি প্র্যাকটিস কাজ দিব, প্র্যাকটিস কাজগুলো সম্পূর্ণ আলাদা হবে, তখনই হবে হচ্ছে মেইনলি শেখা। আর বেসিক বিল্ড আপ করার জন্য এই যে ডিজাইন গুলো হচ্ছে আমি করে দেখাবো এগুলো হচ্ছে মানে বেস্ট ম্যাচ আর কি, ভালো সিকোয়েন্স আছে এবং শেখা যায় খুব ভালোভাবে। এবং এগুলো সিকোয়েন্স গুলো আমি নিজেই তৈরি করছি যাতে করে হচ্ছে আমার বুঝাইতেও সুবিধা হয় এবং যারা ক্লাস করবে তারা যেন বুঝতে যেও হচ্ছে কোনো গ্যাপ না পায়। কারণ পুরো জিনিসটাই হচ্ছে একটা ইসের মতো, কি বলবো, একটা স্টাইল, টোটালটাই স্টাইল। এই যে কার জন্য এই প্রজেক্টটা আমি ডাউনলোড করছিলাম, উনি আবার বুটস্ট্র্যাপও ব্যবহার করছে। কেন ব্যবহার করছে আমি এই বিষয়ে নিজেও জানে না। জেনে ব্যবহার করছিলেন ভাই বুটস্ট্র্যাপটা? কারটা যেন নামাইছি এটা প্রজেক্টটা, নামটা তো মনে নেই, একটু বলবেন? মানে এটা কি বুঝে নামাইছিলেন বুটস্ট্র্যাপটা? মানে কেন, এটার উদ্দেশ্যটা কি? হুম, মানে ওটার উদ্দেশ্য কি ছিল? ওটা বুটস্ট্র্যাপটা ব্যবহার করার উদ্দেশ্যটা আপনার কি ছিল একটু বলেন। আর আমি এদিকে হচ্ছে ইমেজগুলো একটু ট্রিম করে নিই, শুনি। আচ্ছা, মানে আপনি বুটস্ট্র্যাপ নিয়ে আগে ধারণা ছিল বিধায় হচ্ছে আপনি বুটস্ট্র্যাপটাকে এভাবে হচ্ছে কাজে লাগায় এই কাজগুলো করে ফেলছেন, তাই তো? হুম, মানে একটু সহজ করে করছেন আপনি আপনার জন্য। ওকে, হুম, ভালো, খারাপ না। যদি হচ্ছে এই জিনিসগুলা যেগুলো এখন ক্লাসে চলতেছে ওগুলোর থেকে যদি আপনি বেটার জানেন তাহলে সেটা করা যায়। বাট যদি এমনটা হইতো যে আপনি জানেন না বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করতে হয়, বুটস্ট্র্যাপের কাজ কি, বাট আপনি হয়তো বা কোনো রিসোর্স থেকে বুটস্ট্র্যাপ দেখছেন যে এরকম এরকম রাখতে হয়, আপনিও রেখে দিছেন, তাহলে হচ্ছে আহ, কিছু একটা বলতাম। উম, তাহলে সিলি মিস্টেকটা কেন ছিল, কেন করলেন এটা? ওকে, আচ্ছা এই যে এইভাবে যে বলি মাইন্ড করেন?
আচ্ছা, আমাদের এইটুকুই হলেই হবে, আর কিছু লাগবে না। আসেন এবার হচ্ছে আমরা এই পার্টটা কাজ করি, হেডার। সো দেখতেই পাচ্ছি আমাদের হেডারটা কোত্থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? দ্যাট মিনস আমরা আগের দিনের মতো এটুকু করতে পারি যে হচ্ছে এ পাশে একটা গ্যাপ রাখবো, এ পাশে একটা গ্যাপ রাখবো, এবং আমার টোটালটা হবে হচ্ছে হেডারটার একটা উইথ দিব। এখন বলেন কত দেয়া যায়? 80% দেই নাকি? এত না, 90%, 90% দিব, 5% করে দুই পাশ থেকে গ্যাপ দিব। শুনেন, এখানে যা দেখতেছেন তা এত সহজ না, ঠিক আছে? আর আমরা দিব জাস্ট চোখের আন্দাজে। এখন দেখেন আমরা হচ্ছে এটাকে 90% করতে হবে, বাট এখানে একটা কথা আছে, হেডারের যে ব্যাকগ্রাউন্ড এটাকে দেখে মনে হচ্ছে সাদা, তাই না? হুম। এখানে একটা বিষয় আছে, এটা বোঝাবো এখন। চলেন আমরা খালি চোখে যা দেখতেছি তাই করি, কারণ আমরা যা দেখি তার পিছনে অনেক কিছু থাকে। সো খালি চোখে যা দেখতেছি যে হেডারটা হবে হচ্ছে 90% উইথ, তারপর হচ্ছে এখানে আমাদের 5% করে গ্যাপ হচ্ছে আমরা ক্রিয়েট করব। সো ওকে ফাইন, চলেন আমরা এখানে হচ্ছে লোগো নামে একটা ডিভ নিচ্ছি, এবং এখানে হচ্ছে আমরা nav ইউজ করতেছি। এরপর আমরা এখানে ul li অ্যাঙ্কর ট্যাগ, এবং এখানে হচ্ছে হোম অ্যাবাউট কন্টাক্ট। আর কিছু আছে? হোম অ্যাবাউট গ্যালারি কন্টাক্ট, আচ্ছা হোম অ্যাবাউট গ্যালারি কন্টাক্ট। বুঝতে অসুবিধা হলো কারো এই যে মার্কআপটা? এগুলো তো আপনারা আগেও করছেন, তাই না? তো এখানে হচ্ছে আমি সিএসএস ফাইলের লিঙ্কটা করে নিচ্ছি আগে, style.css। style.css এ যাচ্ছি। সো প্রথমেই মার্জিন 0 এবং হচ্ছে প্যাডিং 0। সো প্রথমেই আমাদেরকে হেডারটা কল করতে হবে। তারপর কি কি আছে? হেডারের ভিতরে লোগো আছে, আচ্ছা লোগোকে কল করি নি, ইমেজ, তারপর ইমেজের স্ল্যাশ লোগো পিএনজি। ওকে, সো এখানে আমরা হচ্ছে লোগোর ভিতরে যে ইমেজটা আছে সেটাকে আপনি নেস্টেড করে নিতে পারেন, যাতে করে হচ্ছে প্রয়োজন হলে সিএসএস করার লাগলেও লাগতে পারে। আচ্ছা তারপর nav ul lia। ওকে, সো আমরা এখানে আসি nav। এই যে যারা সিএসএস এ কাজ করেন ইন্সপেক্ট করে, আপনারা এই কাজটা আগে করে নিয়েন। এরকম একজনকে পাইলাম যে হচ্ছে এই কাজটা করে না, কিন্তু সিএসএস এ যা সেভ করে কোড করে, তারপর আসলে আর সেই কোড খুঁজে পায় না, কারণ আপনার এইগুলা করা নাই, মানে সিএসএস গুলোকে কল করা নাই, যে কারণে আপনি পাচ্ছেন না খুঁজে। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা আগাচ্ছি সামনের দিকে। সো মার্কআপ কোনো বুঝতে অসুবিধা আছে? নাই, তাই তো? ওকে, এবার আসেন আমরা যেভাবে হচ্ছে চিন্তা করতেছিলাম সেভাবে কাজ করি। সো প্রথমেই এখানে আসলাম হেডার। কি বলছিলাম? হেডারের একটা উইথ দিব 90%। তারপর তাকে মাঝখানে নেওয়ার জন্য মার্জিন অটো করতে পারি, আচ্ছা আরেকটু বেশি দেই, 80% দেই। তাহলে হচ্ছে জায়গা মতো, হ্যাঁ এবার ঠিক আছে। এবং লোগো আর নেভ দুইটাকে হচ্ছে পাশাপাশি নিতে হবে। সো কি করতে পারি? দুইটাকে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলাম, দুইটা দুই পাশে চলে গেল। ওকে ফাইন। এরপর আসলে হচ্ছে ন্যাভটাকে কাজ করতে হবে। ন্যাভের মধ্যে প্রথমেই আমি উইথ দিতে পারি, লোগোগুলোকে এগুলো একটু উইথ দিয়ে নিই, ভালো হবে। সো লোগোর জন্য উইথ দিলাম 20%, আর ন্যাভের জন্য দিলাম হচ্ছে সাপোজ 50%, তাহলে 70 হলো আর এখানে 30 থাকলো। ওকে, ওই ন্যাভের মধ্যে আইসা আমি হচ্ছে ইউএল এ যাইতেছি। ইউএল কে যে বলতেছি যে দেখেন এখান থেকে ইউএল লিস্ট স্টাইল নান। ওকে, তারপর ইউএল কে বলবো ডিসপ্লে ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট এন্ড বলে দিচ্ছি, ওই পাশে চলে গেল। এরপর আসতেছে হচ্ছে একটু গ্যাপ বাড়ানো দরকার। গ্যাপগুলো বাড়াবো হচ্ছে আইটেমগুলোর মধ্যে ইন্ডিভিজুয়াল গ্যাপ দিয়ে। সো আমি বলবো মার্জিন লেফট, কারণ রাইট সাইড থেকে আমার কোনো মার্জিনের প্রয়োজন নাই। সো এখান থেকে বলতেছি 50 পিক্সেল করে। ওকে, এই পাশের কাজও শেষ। এবার অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে এসে আপনি বলেন টেক্সট ডেকোরেশন নান, মানে আন্ডারলাইন গুলো অফ করে দিলাম। তারপর টেক্সট ট্রান্সফর্ম করতেছি, এবং সেখানে আমরা বলতেছি ক্যাপিটালাইজ অথবা আপার কেস। তারপর যেটা লাগবে তাদের কালার টালার চেঞ্জ করা লাগবে, সেগুলো তো ফটোশপ থেকে নিয়ে আসতে হবে কালারগুলো। চলেন নিয়ে আসি। সো এখানে আপনারা ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করবেন, কারণ ফন্ট ফ্যামিলি আমি একবার দেখাই দিছি, এটার আমার দেখার প্রয়োজন পড়বে না। সো লেটো ফন্ট ফ্যামিলি জাস্ট কপি করলাম, ঠিক আছে? ওই ইন্সপেক্টর অপশনে যেয়ে আমি হচ্ছে এখানে তাদের কালারটা বসাই দিলাম। ওকে, কালারটাও পেয়ে গেছে।
এখন এই যে এখান থেকে টোটাল হেডারটাকে ধরেন উপর থেকে একটু গ্যাপ দেওয়া দরকার। সো আমি হেডারের একটা প্যাডিং কল করতেছি, যে টপ বটমে হচ্ছে আমি দিচ্ছি তার জন্য 15 পিক্সেল করে, লেফট রাইট থেকে হতেছে 0। আমার উপর থেকে একটু গ্যাপ নেমে আসলো। বাট লোগোর সাথে কি হতেছে, আমার মেনু আইটেম গুলা কি অ্যালাইন অবস্থায় আছে? না। কারণ হচ্ছে আমরা নর্মালি যদি চিন্তা করি, মানে যখন ফ্লেক্স করি তখন সবগুলো টপ অ্যালাইন হয়ে থাকে। আমি চাই আমার এই যে মেনু লোগো দুইটা একই অ্যালাইনমেন্টে থাকুক। এই একই অ্যালাইনমেন্ট থাকার জন্য আমরা যেমন জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করি, ঠিক সেম আমরা উপর নিচ থেকে তাদেরকে অ্যালাইন করার জন্য আমরা ওই ফ্লেক্সের সময়ই আমরা হচ্ছে সাথে এখানে অ্যালাইন আইটেমস ব্যবহার করতে পারি। এবং সেখানে যদি বলি অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে দেখেন আমার প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে এখানে একদম টোটাল সেন্টারে আছে, লোগোর সাথে সেন্টার হয়ে গেছে। অ্যালাইন আইটেমস নিয়ে কথা বলছি এখনো? শুনতে পাচ্ছেন কথা? অ্যালাইন আইটেমস নিয়ে কথা বলছি। আচ্ছা, আবারও বলতেছি, আমরা তো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বুঝি, তাই না? জাস্টিফাই কন্টেন্ট কি কাজ করে, লেফট রাইট থেকে ফ্লেক্সের যে আইটেমগুলো থাকে তাদেরকে ম্যানেজ করে, মানে আপনি দুই পাশে চাইলে দুই পাশে, মাঝখানে চাইলে মাঝখানে, তারপর তাদের মধ্যে গ্যাপ সহ চাইলে গ্যাপ দিয়ে আপনি এভাবে হচ্ছে তাদেরকে মেনটেন করতে পারেন। তো এই জিনিসটাই হচ্ছে সম্ভব হচ্ছে আবার উপরে নিচে থেকে। আমরা তো লেফট রাইটে সবসময় করব না, উপর নিচ থেকেও করার প্রয়োজন পড়তে পারে। সো যখন আমরা উপর নিচ থেকে করি তখন হচ্ছে আমরা এই ফ্লেক্সের মধ্যে অ্যালাইন আইটেমস ব্যবহার করি। এই অ্যালাইন আইটেমস যে কাজটা করে, আমরা টপ বটম থেকে উপরে নিচে কন্টেন্ট গুলাকে অ্যালাইন করে। এবং সেই হিসেবে আমার তো এই হোম আর স্ট্রিক্ট লোগোটা দুইটাই হচ্ছে কি হবে, সমান এক সমান থাকবে। তাই তাদের প্যারেন্টের হাইট যতটুকু হবে সেই অনুপাতে হচ্ছে আমি তাদেরকে মিডলে রাখতে চাই। তো আমি এক্সট্রা ভাবে এখানে হাইট পুশ করি নাই, বাট যদি হচ্ছে করি তাহলেও জিনিসটা দেখতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম হাইট 300 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ধরেন রেড। দেখেন আমার কিন্তু এই যেই হচ্ছে লোগো আর মেনু আমার সেই 300 পিক্সেলের মাঝামাঝি জায়গায়। যদি আমি অ্যালাইনেটেড সেন্টার ইউজ না করতাম তাহলে আমার হাইট যতই থাকতো এগুলো আমার উপরের দিকে থাকতো, ঠিক আছে? তো আমি যদি অ্যালাইনেটেড সেন্টার দিই তাহলে তাদেরকে আমি একদম আমার এই হাইটের, মানে ফ্লেক্সের হাইটের মাঝখানে পাবো। যদি হচ্ছে অ্যালাইন আইটেমস আমি স্টার্ট দিই তাহলে তারা উপরে, যদি হইতেছে আমি অ্যালাইন আইটেমস এন্ড দেই তাহলে তারা নিচে, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে পরিবর্তন করবেন, এই তিনটা জিনিস হচ্ছে আপনি অলওয়েজ পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি উপর নিচ থেকে তাদেরকে মানে মিডলে চাই, মানে তাদেরকে একই অ্যালাইনমেন্টে চাই, যে কারণে আমি ফ্লেক্সের সাথে আমি অ্যালাইন আইটেমস বলতে পারবো, ঠিক আছে? উপর নিচ থেকে পড়বো। মার্জিন দেয়া যাবে, বাট মার্জিন দিলে অ্যাকচুয়ালি সমানে সমান হবে না, ঠিক আছে? মানে ওইটা হয়ে যাবে মানে ধাক্কায় ধাক্কায় করা, ধাক্কায় ধাক্কায় করলে জিনিসগুলা কিন্তু অ্যাকুরেট হয় না। বাট এই যে আমরা যদি এভাবে করি তাহলে এই জিনিসগুলো অ্যাকুরেট হবে। বুঝতে পারছেন? সো এগুলা হচ্ছে অ্যাকুরেট হিসেব, আমি যেগুলা করব এগুলা হচ্ছে অ্যাকুরেট করে দেখাবো। বাট একটা জিনিস বলে সেটা হচ্ছে এক্সপার্ট আর হচ্ছে নতুন যারা আছে তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে, নতুনরা হচ্ছে কোনো কিছু করতে গেলে ধাক্কায় 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 করে, ঠিক আছে? মানে অ্যাকুরেট হয় না। বাট যারা এক্সপার্ট তারা কিন্তু অল্প কোডে বেশি অ্যাকুরেট কোড জেনারেট করতে পারে। তো এই যে এখানে হচ্ছে আমি ফ্লেক্স দিয়ে যদি আমি অ্যালাইন সেন্টার দিই আমার দুইটা কিন্তু একদম অ্যাকুরেট হয়ে গেছে, আমার এখানে মার্জিন প্যাডিং এর কোনো খেলাই নেই, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, দিতে পারেন। আমি যে একটু পরেই আসতেছি যে মার্জিন দিলে কেন, কি কোথায় কোথায় সমস্যা, আর প্যাডিং দিলে কি কি সুবিধা বা অসুবিধা, এগুলা হচ্ছে সবই হচ্ছে আমি এখন বলবো। দিলে যেটা হবে, আপনি তাদেরকে হচ্ছে ম্যানেজ করতে আপনার সুবিধা হবে। যেমন সুবিধাটা কিরকম, এখন আমি হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে মাঝখানে অন্য কোনো আইটেমও বসাইতে, ঠিক আছে?
আপনি সেটা বসাতে পারতেন। আরেকটা div নিয়ে তাদেরকে width হিসাব করে দিলেন। আমি এখানে width হিসাব করে দিছি এই জন্যই, কারণ যাতে করে হচ্ছে আমার এই হেডারে যদি কখনো ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, সে পুরোটা পাইতো না। ঠিক আছে, সে তার উইথ অনুযায়ী পাইতো। আবার যদি হইতেছে আমার লোগোতে ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, তাহলে সে ওইটুকুই পাইতো। ঠিক আছে, ইভেন এইটা হচ্ছে জাস্ট একটা বেসিক জিনিস বললাম, বাট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে, ধরেন আপনি চাইতেছেন আপনার এই মেনুগুলাকে আরেকটু ছড়াই দিতে। ঠিক আছে, তাহলে আপনি যে এলআই তে যান, এলআই তে যাওয়ার পর যদি জাস্টিফাই কন্টেন্ট এন্ড বলা আছে, আপনি যদি এখানে স্পেস অ্যারাউন্ড বা বিটুইন দেন, ঠিক আছে, তাহলে তারা কি কাজ করবে? ঠিক আছে, আমি যে এই যে বিটুইনটা দিলে হচ্ছে তারা হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে সরে যেতেছে, এই যে দেখেন এবার এলআই তে, মানে এইটুকুর ভিতরে কাজ করতেছে। বাট আমি যদি এই উইডটা না দিতাম, তাহলে হইতেছে তারা এই যে যে পুরো জিনিসটার মধ্যে এই ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বিটুইনটা আর পাইতো না। বুঝতে পারতেছেন? যেই কারণে তাদেরকে উইথের মাধ্যমে আমি স্পেস বাড়াইছি এবং সেই স্পেসের মাধ্যমে তাদেরকে এখন আমি কাজও করাইতে পারবো। বুঝছেন? তো এইটা হচ্ছে কারণ, এবং এই জন্যই হচ্ছে এগুলো করা লাগে। ওকে, সো ডান। আমরা কি সেভ করছি সবকিছু? হ্যাঁ, এখন একটা রিলোড দিলেই সব চলে যেত, বাট আমি তো সব দিয়েই দিছি রিলোড, ওটা তো কেটে ফেলছি। সমস্যা নেই, যেহেতু রিলোড দেই নাই, আমরা আবার পাবো সব। বুঝছেন? আর এই যেখানে প্যাডিংটা দিছি উপরে একটু গ্যাপ নেওয়ার জন্য, এবার আমি এখান থেকে আসি, কন্ট্রোল অল সি, এন্ড এখানে এসে অল সিলেক্ট এবং ভি। ঠিক আছে, সব ডান, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা যতই কিছু করি না কেন, কোনো প্রবলেম নেই। বুঝা গেল? বুঝতে পারছি সবাই? এখন আসেন, এখানে একটা বিষয় আছে। আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, বাট আমাদের পিএইচডি তে গেলে কিন্তু দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না, এই ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, এই যে কালারটা, এবং এটা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড। আসেন এই হেডারের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইউজ করি। কোথায় দিব? হেডারের পিছনে। সো এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড ছিল, তো ওইখানে হচ্ছে আমি এটা বসাই দিচ্ছি। রেড, দেখতে পাচ্ছেন কালারটা? দেখা যাচ্ছে না? কিন্তু দুই পাশে কিন্তু পাই নাই, কারণ কি? উইথ, উইথ সেন্টারে দিছে, এটা কারণ। জি, এখানে কারণটাই হচ্ছে মার্জিন। কারণ এই যে এখানে আমি মার্জিন অটো করছি, দ্যাট মিন্স আমার মার্জিন কিন্তু বাইরে থেকে জায়গা ছাড়ে, এবং আমি যখন তাকে মার্জিন অটো করছি সে কিন্তু বাইরে থেকে জায়গা ছেড়ে আমাকে মাঝখানে নিয়ে আসছে। ওকে ফাইন, নো প্রবলেম। বাট আমি যখন এবার যদি কালার দিই, তাহলে সেই কালারটা তো আর পায় না। কালারটা কোথায় পায়? ভেতরেই পাচ্ছে শুধু, বাইরে তো আর কালারটা পাচ্ছে না। এই ক্ষেত্রে আমার কি করণীয়? এই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা তো এই মার্জিন অটো তো আমাদের লাগবেই। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি কি, মার্জিন তো রাখবোই রাখবো, আমরা হচ্ছে এই যে হেডারটার, হেডারের মতোই থাকুক, এখানে আমরা আরেকটা ডিভ নেব হেডার। সাপোজ ধরেন আমি এটাকে একটু পেঁচাই করলাম, বাট বিষয়টা বোঝার জন্য এই কোডটাকে কোড করে এখানে দিলাম, মানে আমি এই যে যে হেডার র্যাপার সেইটাকে দিয়ে হচ্ছে আমি আমার
মার্জিন অটোর কাজটা করব, উইথ দিব এইখানে, বাট এই হেডারটাকে হচ্ছে আমি কিছুই করব না। হেডারটার মধ্যে শুধু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাই হচ্ছে আমি দিব। সো এই যে যে কোডটা আছে হেডারের, এটা হচ্ছে আপনি হেডার র্যাপারের মধ্যে রিপ্লেস করে দেন, আর হেডারটাকে হচ্ছে আপনি ফ্রি রাখেন এবং সেইখানে শুধুমাত্র হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা বলেন। কি জন্য পাইলাম কালারটা? হ্যাশ f0 f0 f0, তাই না? ইয়েস। এখন যদি হচ্ছে আপনি এখানে এসে একটু রিলোড দিয়ে দেখেন, মানে যেটা বোঝাতে চাইছে, যদি হচ্ছে এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় যে আপনার কন্টেন্ট গুলো ভেতরে থাকবে কিন্তু বাইরে আবার আরেকটা জিনিস থাকবে, মানে ফুল উইথ, ফুল উইথ গুলাকে কিন্তু হচ্ছে আপনাকে কোনো মার্জিন দিয়ে বা উইথ দিয়ে কিন্তু আলাদা করা যাবে না। উইথ যদি দিতে হয় ভেতরে একটা ডিফ কল করে তারপরে আমরা দিব। মিনিমোতে ফুটারটা করছেন যেভাবে ঠিক সেম ওয়েতে। বুঝতে পারছি? মার্জিন অটো যদি হচ্ছে আপনার যে স্পেসটা আছে স্পেসটার দুই পাশে আপনি ভাগ করে দিতে চান সমানভাবে, তখন মার্জিন অটো। ঠিক আছে? ওকে, সবাই কি বুঝতে পারছে? আমাকে একটু বলেন তো, F9 কালারটা ছিল F9, বলেন তো ক্লিয়ার কিনা? এটা কিন্তু আমরা মিনিমোতে করছি, বাট তখন ওইভাবে আমি এক্সপ্লেইন করি নাই। বাট আজকে যেটা বললাম জাস্ট আরেকবার দেখানোর জন্য এটাই, যে যদি হচ্ছে আপনার কন্টেন্ট থাকে ভেতরে বাট কালার থাকবে বাইরে ছড়ানো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাঝখানে কন্টেন্ট গুলাকে এরকম গ্যাপ দেওয়ার জন্য উইথ দিতেই হবে। উইথটা আমরা ভেতরে একটা ডিপ কল করে দিব, বাট বাইরের জিনিসটাকে আমরা ওখানে কোনো উইথ দিব না, সেখানে ডিরেক্ট কালার দিব। কারণ উইথ দিলেই আমার উইথ কমে যাবে, মার্জিন দিলে বা মার্জিন পেয়ে যাবে, সেই মার্জিন গুলার কারণে আমার উইথটা আর বাইরে যাবে না, মানে ব্যাকগ্রাউন্ডটা বাইরে যাবে না, সেগুলো ভেতরেই থেকে যাবে। সো ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেগুলো বাইরের ডিবে দিব, উইথ যদি লাগে সেগুলো ভেতরে ডিবে দিব। ফাইন, বুঝতে পারছি এবার? বলেন। না, সুবিধাটা হচ্ছে সুবিধাটা হচ্ছে আপনার ব্রাউজার ছোট হোক বা বড় হোক সেই অনুযায়ী হইতেছে সে ওই 90% 80% যা দিতেছেন তাই পাচ্ছে। আর যদি ফিক্স দিয়ে দেন এই ডিভাইসের জন্য ফিক্সড, অন্য ডিভাইসের জন্য সেটা খুবই ছোট বা কম বা নাই। ক্লাস নিতেছি। আচ্ছা, সো বুঝতে পারছি। সো উইথ মানে হচ্ছে পার্সেন্টেজ, মানে হচ্ছে আপনার ব্রাউজারের এত পার্সেন্ট, আর ফিক্সড দেওয়া মানে হচ্ছে ফিক্সড, সেটা সে যে কোনো ব্রাউজারের জন্যই একই, ছোট হোক বা বড় হোক। ঠিক আছে? আর এই যে যে আমরা এইভাবে উইথ দিচ্ছি এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা চেঞ্জ হয়ে যাবে কয়েকদিন পরেই। সো ওয়েট করেন, আমরা এই ওয়েতে আমরা উইথ দিব না, এটা জাস্ট এখন দিচ্ছি আপনাদের মানে হ্যান্ড রাইট বা কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করার জন্য। এটা দিয়ে যদি কখনো কোড করেন, এইভাবে যদি কোড করেন মানুষ দৌড়ানি দিবে। আপনি উইথ দিয়ে যদিও ডিজাইন করেন এভাবে উইথ মেনশন করে, সত্যি কথা দৌড়ানি খাবেন। বুঝছেন? আর কোথাও যদি এরকম কোড নিয়ে যদি হইতেছে আপনি সিভি জমা দেন, মানে আপনাকে এভাবে ডাকবে তো দূরে থাক, আপনি ওইখানে মানে কাতারেই পড়বেন না, সিরিয়ালও ওনারা রাখবেন না আপনাকে। বাট এখন কি মনে হচ্ছে আহ ইয়া করে ফেললাম নাকি, ভুল করতেছেন শিখে? বসেন ভাই, আমি ক্লাস নিতেছি, হ্যাঁ, আপনারা কথা বলেন। ওকে। হুম। সো যেটা বলতেছিলাম যে এই যে যে কোডগুলো যে কাজে লাগবে না, বাট এগুলা কি মানে এখন মনে হচ্ছে না যে এগুলো তাহলে কেন শিখতেছি? কোনো দরকার আছে? যেহেতু এগুলো ব্যবহারই করব না বা এগুলো এই ধরনের কোড করলে মানুষ আমাদের দৌড়ানি দিবে, তাহলে এই ধরনের কোড আমরা কেন বা করি? কেন ঠিক আছে? যদি আমাকে একটু এক্সপ্লেইন করেন, যারা বলতেছেন যে না ঠিক ঠিক ঠিক, বুঝে বলতেছেন নাকি আমি করাইতেছি বলে তো মানে বলতেছেন যে ঠিক কোনটা?
আচ্ছা, আপনার দৃষ্টিতে কি মনে হয় ফিক্স দিলে ভালো? তাহলে আচ্ছা, আপনি কি মানে কনসেপ্টটা কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এভাবে কোড করানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস মানে শিখতেছেন এবং আপনার যে ইয়াটা থাকবে মানে বেসটা খুব স্ট্রং হবে, ঠিক আছে? যে কারণে আপনি পরবর্তীতে কোনো কাজ করতে গেলে প্রথম হয়তোবা দেখা যাবে যে দু একটা কাজে আপনাকে একটু মনে হইতে হবে যে আপনি পারেন না বা একটু ভীতি কাজ করবে, নার্ভাসনেস। বাট যখন এই নার্ভাসনেসটা কেটে যাবে আপনি সুপার স্পিডে কাজ করতে পারবেন, কারণ আপনার মানে বেসিক খুবই স্ট্রং, যে কারণে আপনাকে যে কোনো ধরনের লেয়ার বা যে ধরনের কোনো কিছু আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এবং কিছু জিনিস আছে এবং এই জিনিসগুলোর বেশি দরকার হয় আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাই, তখন এই ধরনের বিষয়গুলোর যদি কনসেপ্ট আমার না থাকে আমি ওই জিনিসগুলার হিসাব মিলাইতে পারবো না। কেনই দিচ্ছে, কেন হচ্ছে, ওরা তো দিয়ে রাখছে, বাট কেন দিচ্ছি কেন দিচ্ছি না এগুলো হিসাব মিলানো খুব টাফ হয়ে যাবে তখন, বুঝছেন? আমরা এগুলোর মধ্য দিয়েই সবকিছু করব, শিখবো, যাতে করে হচ্ছে আমরা যে কোনো কিছু বানাইতে পারি, বুঝছেন? আগে মাটি দিয়ে কিছু বানাইতে হইলে আপনাকে মাটি দিয়ে আগে খেলতে হবে, তাই না? আপনি প্রথমেই যে পুতুল বানাবেন সেই পুতুল সুন্দর হবে না। সেটা প্রথমটা বানাবেন শুধুমাত্র হচ্ছে গোল একটা মাথা দিবেন, দুইটা হাত দিবেন সোজা করে, কাকতাড়ুয়া বানাইতে হবে প্রথমবার, হয়ে যাবে, বানানো লাগবে না, তাই না? তার পরের গুলাতে আস্তে 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 শেপে আসবে এবং যখন সেই শেপটা আপনার হাতে একবার চলে আসবে তখন আপনি সেই কাকতাড়ুয়া বানাইতে পারবেন এবং টপ লেভেলে বা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনি যে কোনো ধরনের মূর্তিও বানাইতে পারবেন, পারবেন না? শুরুটা তো ওইখান থেকেই হতে হবে নাকি? ওকে, ঠিক আছে, চলেন আমরা এই জিনিসটা দেখলাম। আচ্ছা, আরেকজন বলছেন যে কেন হচ্ছে আমরা টপে আর বটমে হচ্ছে প্যাডিং দিছি, এই প্যাডিংটা হচ্ছে আমরা না দিয়ে মার্জিনকে দিতে পারতাম না? অবশ্যই দিতে পারতাম, গ্যাপটা তৈরি করার জন্য। চলেন, কেন প্যাডিং দিলাম আর কেন মার্জিন দিলাম না সেই জিনিসটা হিসাবটা মিলাই। তো আমি এখানে হচ্ছে প্যাডিং দিছিলাম, এই যে কেউ একজন বলছিল যে ভাই হেডার র্যাপারের মধ্যে আপনি প্যাডিং দিচ্ছেন উপর নিচে 15 পিক্সেল করে, এখানে প্যাডিং না দিয়ে মার্জিন দেন। ওকে, আমি মার্জিন দিচ্ছি, কি হলো? মার্জিন টপ বটমে 15 পিক্সেল আর হচ্ছে লেফট রাইটে অটো। আচ্ছা, ধরেন এটা আমি এখানে না দিচ্ছি কারণ আমার তো হেডার তো আছে, তাই না, বাহিরে, সেখানে আমি প্যাডিং দিছিলাম, প্যাডিং না দিয়ে এখানে আমি মার্জিন দিচ্ছি, টপ বটম হচ্ছে 15 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে অটো। দেখেন তো কি হয়েছে, গ্যাপ ঠিকই বাড়ছে বাট উপরের দিকে এবং বাইরে থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালার পাইনি, আমার গ্যাপটা তো একটা ব্যাকগ্রাউন্ড সহ। সো এই জন্য হচ্ছে এখানে আমি মার্জিন না দিয়ে এখানে আমি প্যাডিং দেবো। সো কি বুঝলেন, যদি হচ্ছে আপনার ভেতর থেকে স্পেস ছাড়তে হয়, ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আপনি প্যাডিং ব্যবহার করবেন, আর যদি বাইরে থেকে স্পেস ছাড়তে হয় যে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু স্পেস, সাদা হোয়াইট স্পেস দরকার, তখন মার্জিন। বুঝাতে পারছি? যার এই কোশ্চেনটা ছিল ক্লিয়ার? ওকে, এবার আসেন পরবর্তী পার্ট। এখানে আমাদের একটা ইমেজ আছে এবং ইমেজের উপর কিছু কন্টেন্টও আছে। ওকে, সো আমি আপনাদের পজিশন বলছিলাম, পজিশন নিয়ে কথাবার্তা বলছিলাম যেহেতু লাস্ট ক্লাসে, আজকে এই পার্টটুকু আমি পজিশন দিয়েই করব। আর পরবর্তীতে হচ্ছে আমরা এই ধরনের কাজ আসলে অন্যভাবে করব। পজিশনটা শিখেন এটার মাধ্যমে। তো দেখেন এখানে একটা ডিভ আছে এবং এই ডিভ সেকশনটা পুরোটাই হচ্ছে কি ফুল উইথ, আর ইমেজটাও ফুল। এরপর ভেতরে ইমেজটার ভিতরে হচ্ছে একটা কন্টেন্ট আছে, মানে একটা ডিভ আছে যার ভিতরে একটা টাইটেল, একটা বার, একটা প্যারাগ্রাফ, একটা বাটন আছে এবং সেগুলা কি আছে ওই ইমেজের একদম মাঝখানে। সো কি করতে হবে, পজিশন, একটা হবে রিলেটিভ আর এটা হবে কি অ্যাবসলিউট। তারপর ওই যে যেভাবে হচ্ছে আমরা পতাকাটাকে মাঝখানে আনছিলাম এভাবে আমাদেরকে এটাকে আনতে হবে। সো লেটস স্টার্ট। আমরা এখানে একটা সেকশন কল করতেছি, আমাদের ক্লাস নেম দিলাম হচ্ছে সাপোজ ব্যানার।
সেখানে একটা ইমেজ আছে, আমরা ইমেজটাকে কল করি, সেখানে ব্যানার ডট পিএনজি দিলাম। এরপর এখানে আমি একটা ব্যানার কন্টেন্ট নামে একটা ডিভ নিচ্ছি, যেখানে একটা h1 দিয়ে আমি বলতেছি স্ট্রিক্ট, এবং তারপর নিচে হচ্ছে একটা বার আছে, তাই না, একটা লাইন আছে। লাইনটা নেওয়ার জন্য আমি হচ্ছে একটা স্প্যান ট্যাগ ব্যবহার করবো। স্প্যান ট্যাগ আপনারা আগেই দেখছেন, বাট তার কোনো ব্যবহার হয়তো বা জানেন না যখন ইয়াতে দেখছেন, HTML প্র্যাকটিস করছেন। স্প্যান ট্যাগটাকে আমি ইউজ করতেছি। তারপর একটা প্যারাগ্রাফ আছে, সো আমি এখানে লরেম 7 দিলাম, মানে ছোট্ট একটা টেক্সট নিলাম ডামি, এবং এখানে একটা বাটন কল করব, নাম আছে হচ্ছে কল টু অ্যাকশন। ওকে, আপাতত এইটুকুই করি। সো ব্যানার সিএসএস টা কপি করেন, চলে আসলাম এইখানে। তারপর ইমেজ, ইমেজটাকে কল করতে হবে, ব্যানারের ভিতরে ইমেজ আছে আইএনজি। তারপর আমাদের এখানে ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্ট তার ভিতরে আছে হচ্ছে h1 স্প্যান p আর হচ্ছে বাটন। তো সবাইকে নেস্টেড করে কল করে ফেলি, h1 স্প্যান p আর হচ্ছে বাটন, h1 স্প্যান ট্যাগ, তারপর p, তারপর হচ্ছে বাটন। ওকে, উই আর ডান নাও। সো এখন হচ্ছে আমরা ইন্সপেক্ট করব এবং হচ্ছে এই ডিজাইনগুলোকে দেখব। সো যদি দেখি নরমালি এরকম দেখা যায়, কারণ কোনো সিএসএস করা নাই, কন্ট্রোল নাই। কন্ট্রোলিং এ আসি। সো যেটা করব, ইমেজ ব্যানারটা আমার এই পর্যন্ত মানে ফুল উইথ, বাট ইমেজটা আমার ডিভাইস থেকে অনেক বড়। তো কি করতে হয়, ইমেজটাকে আমাকে বলতে হয় উইথ 100%। দ্যাট মিনস ইমেজ যদি আমার ডিভের থেকে বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, বাট আপনি ডিভটা সম্পূর্ণ কভার করতে চান, তাহলে ইমেজটাকে বলতে হবে উইথ 100%। দেখেন ইমেজ আমার 100% উইথে চলে আসছে। এরপর ভেতরে আমার এই ব্যানার কন্টেন্টটা আছে, যেটাকে আমি ইমেজের মাঝখানে চাই, অ্যাকচুয়ালি ইমেজের না, আমি সেকশনটার মাঝখানে চাই। ঠিক আছে, কারণ ইমেজ তো আমার নর্মালি একটা ইমেজ হিসেবে আমি কল করছি। তো ব্যানার এটা হচ্ছে সেকশন, আমি সেকশনের মাঝখানে যাচ্ছি। তো সেকশনের মাঝখানে যদি হচ্ছে চাই, তাহলে হচ্ছে আমাকে এই ব্যানার কন্টেন্টকে প্রথমে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। তারপর আমি ব্যানারকে বলি হচ্ছে, মানে আমার সেকশনকে বলি পজিশন রিলেটিভ, কারণ সে জায়গা দিবে। দেখেন এখনো কিন্তু তাদের মধ্যে কোনো চেঞ্জেস নাই, চেঞ্জেস হবে যখন আপনি অ্যাবসলিউটকে পজিশন বলা শুরু করবেন। আমি এক্স্যাক্টলি মাঝখানে যাচ্ছি, সো প্রথমেই বলবো লেফট থেকে 50%, মানে উপর নিচ থেকে সে 50%, মানে লেফট রাইট থেকে 50% হোক, এবং টপ থেকে হচ্ছে 50% হোক। সো দেখেন উঠে আসছে উপরের দিকে, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি 50% নাই, সে 50% জায়গা ছেড়ে দিচ্ছে উপর এবং নিচ বোথ। সো তাকে এক্স্যাক্টলি মাঝখানে রাখার জন্য আমরা আগের দিন শিখছিলাম ট্রান্সফর্ম ট্রান্সলেট করতে হয়। ট্রান্সফর্ম ট্রান্সলেট, এখানে যদি আপনি টপ আর লেফট দেন, তাহলে এইখানে যে ভ্যালুগুলো দিবেন সেগুলো মাইনাসে দিতে হবে, মানে নেগেটিভ। আর যদি বটম আর রাইট দেন, তাহলে এখানকার ভ্যালুগুলো হবে পজিটিভ। সো অলওয়েজ টপ লেফট নেগেটিভ রাখবেন, দ্যাটস গুড এনাফ। দেখেন এবার আমার কন্টেন্টটা কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। পজিশন করে আমার এই কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে আসলাম। কেন মাঝখানে আসলো, কারণ ব্যানার কন্টেন্ট হচ্ছে আমার এই ব্যানারের চাইল্ড, এজন্যই সে চলে আসছে। যদি চাইল্ড না হইতো, হতো না, সে তার অন্য প্যারেন্টদেরকে খোঁজার চেষ্টা করতো। আচ্ছা এবার আসেন, ব্যানার কন্টেন্টের কাজ আমার শেষ। আমি ব্যানার কন্টেন্টের মধ্যে বলি সবগুলা হচ্ছে আমার টেক্সটাইল লাইন সেন্টার যেহেতু হবে, আমি তাদের প্যারেন্টকে বলে দিচ্ছি একেবারে যে টেক্সটাইল লাইন সেন্টার। হ্যাঁ, তাহলে সব একসাথে সেন্টার হয়ে গেল। এবার আসেন H1 এ কালার হ্যাশ FFF হোয়াইট কালার, ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে সাপোজ 80 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এরপর স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ অ্যাকচুয়ালি এমটি ট্যাগ, মানে খালি ট্যাগ, এটা দেখা যায় না। এটা দেখতে হলে আমরা যে ধরনের বার বা লাইন বা এরকম কিছু দিতে গেলে আমরা হচ্ছে স্প্যান ট্যাগ ব্যবহার করে দিতে পারি, এটা খুবই কার্যকরী। সো স্প্যান ট্যাগ নরমালি দেখা যায় না, তো তাকে দেখার জন্য বলতে হবে কি ব্লক করতে হবে। সো আপনি বলবেন ডিসপ্লে ব্লক। এরপর তাও দেখা যাবে না, তো ওকে হাইট দিতে হবে। সো হাইট দিচ্ছি সাপোজ 2 পিক্সেল, উইথ দিচ্ছি হচ্ছে ধরেন 100%, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। সো দেখেন একটা লাইন বের হয়ে আসছে। অনেকে বলবেন যে এটা এইচআর দিয়ে করা যেত কিনা, যায়, বাট স্প্যান ট্যাগ এখন মানে মডার্ন ইয়ের সাথে স্প্যান ট্যাগটা খুব ভালো কাজ করে। সো কি করতে হয়, স্প্যান ট্যাগ নরমালি কাজ করে না, তাকে কাজ করাইতে হলে ডিসপ্লে ব্লক, হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড, এই চারটা জিনিসের দরকার পড়ে।
এবং হয়ে গেছে। এবং এই 100% আসলে কার 100%? এই 100%টা হচ্ছে আমার এই ব্যানার কন্টেন্টের 100%, মানে তার প্যারেন্ট। হ্যাঁ, সো তার প্যারেন্টের 100% উইথ সে পাইলো। এখন প্যারেন্ট যদি আপনার, একে তো অ্যাবসলিউট করছেন, তাকে কোনো উইথ দেন নাই, তাহলে সে এতটুকু উইথ পাইলো কিভাবে? তার কন্টেন্টের জন্য। আপনি যদি চান তাকে উইথ আরো বাড়ায়ও দিতে পারেন, ধরেন আপনি তার উইথ দিলেন 50%, তাহলে সে তার প্যারেন্টের 50% হয়ে যাবে আমার ব্যানার কন্টেন্ট। এবং ব্যানার কন্টেন্টের 100% হবে হচ্ছে তার চাইল্ড স্প্যান, মানে বংশ পরম্পরায় তাদের এই উইথের কারবার চলতে থাকবে। ওকে, সো আমি এটার উইথ দিচ্ছি না, যে ডিফল্ট ভাবে যা পাইছে তাতেই এনাফ। এখানে আসলাম প্যারাগ্রাফে, এখানে বলতেছে কালার হোয়াইট। একটু স্পেস টেস্পেস দিলে মনে হয় ভালো লাগতো। সো প্যারাগ্রাফে বলতেছে মার্জিন টপ থেকে দিব হচ্ছে সাপোজ 20 পিক্সেল, তারপর হচ্ছে লেফট রাইটে হচ্ছে 0, এবং বটমে দিলাম হচ্ছে সাপোজ 50 পিক্সেল। মানে হচ্ছে আমাদের এই ডিজাইন অনুযায়ী বলে যে নিচের দিকে গ্যাপটা একটু বেশি, সো নিচের দিকে একটু বেশি দিলাম বা 40 পিক্সেল দিলাম। ঠিক আছে, ওকে। এবার আসেন বাটনটাকে ডিজাইন করি। বাটনটা ডিজাইন আমরা আগেও দেখছিলাম। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিই, ওর একটা বর্ডার ছিল, সেই বর্ডারটাকে আমরা নান করে দিই। আমরা আমাদের মতো করে হচ্ছে একটা বর্ডার দিই 1 পিক্সেল সলিড, এবং এখানে একটা রেড কালার দিলাম। এই রেড কালারটাকে ফাইন্ড আউট করি, এই যে এখান থেকে সলভ করে ফেলি। এখান থেকে ড্রপারে ক্লিক করে আপনি এই পেজেরই যে কালারটা চান সেটা সিলেক্ট করে দিলাম, এবং এই কোডটাকে আমি আমার স্প্যানের জন্য ব্যবহার করি, কারণ সেখানে লাল কালার দেওয়া, যেটা মোটেও সুন্দর না। সো হ্যাশট্যাগ, এবার ঠিক আছে। এবার বাটনে আসি, বাটনের এটা দিলাম। এবার বাটনের কালারটা চেঞ্জ করতে হবে, টেক্সটের কালার বলতে হবে হোয়াইট। তারপর বাটনের টেক্সটের কালারে টেক্সট ট্রান্সফর্ম বলতে হবে হচ্ছে ক্যাপিটালাইজ। তারপর তার ফন্ট সাইজটাও হালকা একটু বাড়াইতে হবে, জাস্ট লাইক বলেন যে 16 পিক্সেল। ভেতরের দিকে জায়গা ছাড়তে হবে, সো প্যাডিং বলেন টপ বটমে হচ্ছে 30, টপ বটমে হচ্ছে 20 পিক্সেল, লেফট রাইটে হতেছে 30 পিক্সেল। ও মা, বিশাল বড় তাই না? এত দেওয়া যাবে না। টপ বটমে দিচ্ছি হতেছে 10 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 20 20 20 দিলাম। হ্যাঁ, ইয়েস, ইটস গুড নাও। তারপর হালকা একটু বর্ডার রেডিয়াসও ছিল এখানে, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আমি এখানে দিচ্ছি 3 পিক্সেল। ওকে, গুড। যদি বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে চান দিতে পারেন, বাট আমাদের এখানকার ব্যাটনটা কেমন, এরকমই তো, ঠিকই আছে, সমস্যা নাই, চলবে। ফন্ট সাইজটা একটু বেশি বড় দিয়ে ফেলছি, এটা আরেকটু ছোট হবে। ওকে, গুড। যতটুকু করলাম এই পর্যন্ত, সেভ করে ফেলি। একসাথে কোড করলাম এবং একসাথে পেস্ট করে দিলাম। সো পুরো সেকশনের কাজ আমার একবারে শেষ। বুঝতে পারছি সবাই? বলেন, ক্লিয়ার? সবাই বুঝতেছি? ওকে, এবার আসেন কি আছে নিচে, হচ্ছে আরেকটা আইকন আছে। এই আইকনটাও কিন্তু হচ্ছে তার নিজস্ব কোনো স্থান না, তাকে কিন্তু এই সেকশনের উপর একটা পার্টে বসানো আছে। এটাকেও কিন্তু পজিশন করে বসাইতে হবে, পারবো না? তার পজিশনটা হচ্ছে টপ বটম থেকে, মানে লেফট রাইট থেকে একদম এক্স্যাক্টলি মাঝখানে, বা টপ বটম থেকে তার জায়গা ভিন্ন। তার মানে তার ট্রান্সলেটটা শুধু টপ আর সরি লেফট এবং রাইটে হবে, টপ বটমে হবে না, তাই না? ট্রান্সলেটটা আগের বার আমরা দুই জায়গায় দিছিলাম, বাট এখন কি হবে, সে লেফট রাইট থেকে হচ্ছে এক্সাক্ট মাঝখানে, তার মানে তার ট্রান্সফর্মটা হবে কোথায়? শুধু লেফটে এবং রাইটে। টপ বটমে তো আর তার হবে না, কারণ সে তো টপ বটম থেকে সমান জায়গা ছাড়বে না, মাঝখানেও না। বুঝতে পারছি? চলেন এই আইকনটাকে হচ্ছে আমরা একটু ডাউনলোড করি ফন্টাসাম থেকে। এমন কেউ আছেন যে ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, খুব ভালো বুঝতেছি না? বলছিলাম কিন্তু আগের দিন ক্লাসে, এরকম কেউ থাকলে আমাকে বলবেন। আপনার এখন স্টার্টিং বা গ্রোয়িং এ যদি আপনাকে আমি হেল্প না করতে পারি, পরবর্তীতে হেল্প করে কোনো লাভ নেই। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় বললেন, আর 2 3 4 5টা ক্লাস পরে বললে আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, কারণ তখন আমরা অনেক দূর চলে যাবো আর আপনি অনেক পিছনে পড়ে থাকবেন। এখনো সময় আছে। যদি কম বুঝেন বা কষ্ট হয় বা নাই বুঝেন জানায়েন। তো আমি এখানে
এখনই বলতে বলছি, পরে বলতে বলছি, ঠিক আছে? মহসিন ইসলাম ভাই, আপনার তো কোনো কথাবার্তা নাই, এখনই শুনলাম, আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে। এতদিন মনে হয় কোনো মেসেজ টেসেজ কিছুই করেননি, কারণ অনেকের নামই হচ্ছে মোটামুটি দেখছি শুনছি, দেখতে দেখতে মনেও হয়ে যাচ্ছে, বাট আপনাকে মনে হয় প্রথম দেখলাম। ওকে, আমরা এখান থেকে অ্যারোটা কই, খুঁজেই তো পাই না। ডাউন অ্যারো লিখতে হবে। পঙ্কজ ভাই কিছু বলতে চাচ্ছিলেন, বলেন তো। 0 মানে 0, আর অটো মানে যদি তাদের গ্যাপ থাকে তাহলে তারা হচ্ছে সমান ভাগে ভাগ করে নিবে। হুম। আর 0 দিলে মানে 0 মানে 0ই, 0 মানে কিছু নাই, ফাঁকা। নিবে। উপর অটোটা লেফট রাইটে কাজ করে বেশি, মার্জিনটা। আচ্ছা, এই যে শেভরন পাইছি, বহুতক্ষণ খোঁজাখুঁজির পরে। কপি। বলেন। অবশ্যই খারাপ, না বুঝে কোড লেখাটাই খারাপ। তবে লিখতে লিখতে বুঝতে পারলে সেটা ঠিক আছে। আমি তো বারবার বলি যে হচ্ছে আপনি এখন, আমি যে স্টাইলে করি আমার স্টাইলটাই সবাই ফলো করেন, ঠিক আছে? অন্য স্টাইল অন্য সময় ফলো করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? বাট আপাতত সবকিছু সেম রাখার জন্য একই স্টাইলে করেন। হুম। ও আচ্ছা, হুম। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে একটু টেস্ট দেয়া যায় হচ্ছে আপনারা আসলে পারেন কি পারেন না, বা কতটুকু শিখলেন কি শিখলেন না, এই জিনিসগুলো হচ্ছে একটু আহ বোঝানোর জন্য আপনাদেরকে দিয়ে একটু খাটাইছি আর কি। বাট আমি এখন থেকে আমি প্রজেক্ট করব, এটা আপনাদের একটা প্র্যাকটিস ছিল। উম, আচ্ছা, দেখুন আগে পরে। ওকে, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে এখানে কাজটা করি। সো দেখেন, আমি এটাও তো অ্যাবসলিউট হবে তাই না? তো এটাও হচ্ছে আমি আমার এই যে ব্যানার কন্টেন্ট, ঠিক আছে, মানে আমার ব্যানারের চাইল্ড হিসেবে রাখছি, আমি কিন্তু ব্যানার কন্টেন্টের ভিতরে দিই নাই, কারণ কন্টেন্ট মাঝখানে আর এ অন্য জায়গায়। সো সে কিন্তু তার সরাসরি চাইল্ড হইতে হবে যাকে অ্যাবসলিউট করতেছি। তো তাকে দেখেন এখন আপনি এখানে এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট লেফট রাইট থেকে হচ্ছে তাকে কোথায় চান, এক্সাক্ট মাঝখানে। সো লেফট রাইট এর ভ্যালুটা আপনি -50% দেন, বাট টপ আর বটমের যে ভ্যালুটা সেটা আপনি 0 করে দেন। তাহলে ওই যে আপনি বটম থেকে যে হচ্ছে 100 পিক্সেল উপরে দিছেন, সে অনুযায়ী সে জায়গা মতো বসে গেছে। আমি তার কালারটাও একটু চেঞ্জ করে দেন, তাহলে বুঝতে পারবেন সবাই। এই যে দেখা যাচ্ছে পজিশন, জাস্ট পুরোটাই পজিশনের কাজ, আর কিছুই না। একটু ফন্ট সাইজটা আমি বড় করে দিলাম, ঠিক আছে? ওই পজিশনটা বুঝলে এই পজিশনটা হচ্ছে করতে পারবেন, এবং আমি দেখায়ও দিলাম করেও দিলাম, জাস্ট একটু মিলাই নিয়ে করার সময়, ঠিক আছে? ওকে, এখানে একটা মজার জিনিস দেখে, যেমন হোভার। আমি চাই বাটনে যখন মাউস আসবে তখন কিছু একটা হোক, এটাকে বলা হয় হোভার, ঠিক আছে? যেমন এই যে আমরা এখানে আসি, দেখেন মাউস আনলে সাদা হয়ে যেতেছে না? তারপরে যে এখানে দেন মাউস আনলে কিছু একটা হয় না, যে কালারটা চেঞ্জ হচ্ছে, এর কালারটা চেঞ্জ হচ্ছে না, এগুলোকে বলা হয় হোভার ইফেক্ট। তারপরে যে এখানে দেখেন মাউস নিলে লাল হয়ে যেতেছে, এটাকে বলা হয় হোভার, ঠিক আছে? তো আমি চাই আমার এই বাটনে মাউস আনলে এটার ব্যাকগ্রাউন্ড কালার আসুক। এটা খুবই সহজ, এটার ক্লাস নেম কি, বাটন। এই যে যে বাটনটা আছে, এই বাটনটাকে পুরোটাকে ধরবেন, ধরার পর জাস্ট কলন দিয়ে বলবেন হোভার। মানে আপনি হোভারে কি করতে চান? আমি বললাম যে হোভারে আমি চাই তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক, মানে
মাউস নিলে কি হবে সেটা বলবেন। আমি চাই ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, ঠিক আছে? জাস্ট দেখেন এবার চলে আসে, দারুণ না? যদি চান যে ভাই এটা একটু স্মুথ করতে, সমস্যা নাই, আপনি এখানে আরেকটা সিএসএস লিখেন, ট্রানজিশন। ট্রানজিশন মিন্স হচ্ছে তো সময় নিয়ে আসা। সেখানে আপনি সময়টা বলে দেন যে 1 সেকেন্ড মানে কত সেকেন্ড? 10 সেকেন্ড। 1 সেকেন্ডের অর্ধেক সময় হবে 5 সেকেন্ড, মানে 0.5 সেকেন্ড সময় নিবে। তারপর অল, ঠিক আছে? অল ইজ ইন আউট বলতে হবে। অল মানে হতেছে আসা যাওয়া দুইটাই, ইজ ইন আউট খুবই স্মুথ, এটা বলে দেওয়া আর কি, যে স্মুথলি আসবে আসা এবং যাওয়ার জন্য উভয় যে ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখেন যখন আমি মাউসটা নিয়ে আসতেছি খুব স্মুথলি আসতেছে না? তো ওই যে যে ট্রানজিশনটা হচ্ছে আমি 0.5 সেকেন্ড দিচ্ছি, এটার জন্য কাজ করতেছে এটা। সেটা খুব স্মুথলি হচ্ছে আসতেছে আমার এখানে, দেখলাম? হুম। সো এটা এইভাবে করা যায়। ওকে, সো আমাদের এই পার্টটাও কিন্তু হচ্ছে ডান হয়ে গেল। এরপর আসেন নিচের পার্ট। এই পার্ট কি আর আমার করতে হবে? এটুকু বলেন, এই সিম্পল এন্ড পিওর ডিজাইন, এই সেকশনটা কি আমার করতে করে দিতে হবে? কে কে পারবেন, কে কে পারবেন না হাত তুলেন, মানে কে কে পারবেন তারা হাত তোলেন। আচ্ছা, পারবেন না কে কে তারা হাত তোলেন, যারা পারবেন তারা হাত তোলার দরকার নেই, যারা পারবেন না তারা হাত তোলেন দেখি। আমি সবাইকে লোয়ার করে দিলাম। এবার স্টার্ট। যারা পারবেন না, যাদের মনে হয় ভাই আমি পারবো না, সবাই পারবেন? সবাই? সিরিয়াসলি? একজনও নাই? আবার দেখাচ্ছি, দেখেন, এই যে এই সেকশনটা শুধু এইটুকু, মানে নিজে করতে হবে, আমি করে দিব না। পারবেন? পারবেন না? পারবেন না কে কে? ওকে, ঠিক আছে। তাহলে এই যতটুকু আমি করালাম এইটুকু সহ, আর যতটুকু আপনারা করবেন এই দুইটা সেকশন, মানে হেডার, ব্যানার আর এই সিম্পল এন্ড পিওর ডিজাইন, এই তিনটা সেকশন অ্যাসাইনমেন্ট। দেখবো কে কে পারলেন কে কে পারলেন না। ঠিক আছে? এইভাবে যদি কোড শিখেন তাহলে কি মানে ল্যাকিংস থাকার কোনো স্কোপ আছে? আপনি যা শিখতেছেন তাই আপনি আবার পরবর্তী কাজে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এই সেকশন তো আপনারা করছেন, অনেক করছেন, ইভেন আজকেও দেখাইছি। সো সহজ জিনিসগুলো আপনাদের জন্য হচ্ছে আমি রেখে দিব, সেগুলো আপনারা করবেন এবং আপনারা করে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে শিখে নেবেন। মানে হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য, আর যে জিনিসগুলো আপনারা পারবেন না সেই জিনিসগুলোর জন্য আমি আছি। সো এই যে যে কোলাবোরেশনটা যদি থাকে তাহলে হচ্ছে একটা বেস্ট আউটপুট আসা সম্ভব। সাদিয়া আপু, রিলেটিভ অ্যাবসলিউট নিয়ে আমরা গতদিন ক্লাসে অনেক লম্বা আলোচনা করছি, ঠিক আছে? সো ওই ভিডিওগুলো দেখেন, ওগুলা প্র্যাকটিস করেন, তারপর আজকেরটাও একটু দেখেন, প্র্যাকটিস করেন, যদি তারপর না বুঝেন তারপর না হয় আরেকবার বলা যাবে, ঠিক আছে? না দেখে যদি প্রতিদিনই এক টপিক আলোচনা করতে হয় তাহলে তো মানে আগানো যাবে না, বা আপনারও শেখা হবে না। যেহেতু ক্লাসে দেখাইছি এবং ভিডিওগুলো আছে, আপনি দেখেন, না বুঝলে তারপরে হচ্ছে আপনাকে আমি হেল্প করতে পারবো। এসবিজি আইকন করা যায়, খারাপ না, ভালো করতে পারলে। ওকে, সবাই বুঝতে পারছি আজকে যা যা করালাম? কোনো কোশ্চেন এমনিতে, বা আপনাদের জন্য কোনো সাজেশন বা কোনো কিছু, বা আমার জন্য কোনো সাজেশন?
ক্লাস অ্যাটেন্ডেন্স কিন্তু কমে গেছে। এটা কি কারণে? কি মনে হয় আপনাদের? আপনিই তো আছেন। প্রথম ছিল ৬০ জন, এখন ৩৮ জন, ইনক্লুডিং মি। আপনারাও কি কমে যাবেন? হুম, বাহ! গ্রেট। এরকম করে যদি হচ্ছে আপনি চান সেই জিনিস আপনার না হয়ে যাবে কোথায়? ঠিক আছে? তো চেষ্টা করেন, লেগে থাকেন, শেষ পর্যন্ত দেখেন। আম আমি আমার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করি প্রত্যেকটা ব্যাচে এবং আউটপুটও আসে। স্বচক্ষে দেখেন আপনারা। সো আপনিও যদি তাদের মধ্যে কেউ একজন হইতে চান, আমি ওয়েলকাম করতেছি। সবকিছুই সুন্দরভাবে হবে। সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন নেবেন সর্বপ্রথম। আর অহেতুক ঘোরাঘুরি, আড্ডা এগুলো একটু কমাইতে হবে। কারণ আপনার এখন একটা ক্লাস মিস হয়ে গেলে আপনার একটা সময় অ্যাসাইনমেন্ট আপনি টাইমলি দিতে না পারলে, না করতে পারলে এটা আপনি রিকভার করতে পারবেন না। ঠিক আছে? সো এই কিছু সময়ের জন্য হচ্ছে আপনি সবকিছু থেকে হচ্ছে একটু মানে নিজেকে আড়াল করে নেন। তারপর যখন আপনি আবার এখানে খুব ভালো করতে পারবেন, তারপর আপনি হচ্ছে আবার ওই যে জিনিসগুলা হচ্ছে মানে হয়তোবা এরকম হইতে পারে যে ভাই এখন যা পাবো তখন তো আর তা পাবো না। বাট কিছু পাওয়ার জন্য ভাই কিছু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমার যেটা মনে আ ওটা লাগবে না এখন আপাতত। পরে লাগলে নিবনে। আচ্ছা, এখানে হচ্ছে সাদিয়া আপুই মনে হচ্ছে যে একটু পেছানো আছে এবং একটু সাফার করতেছে। সাদিয়া আপুকে হচ্ছে সাজেস্ট করব যে আপু আপনার যে অবস্থা দেখে আমার যেটা মনে হলো আপনার প্রিভিয়াস অনেকগুলা মানে আমার ক্লাসগুলাই অন্তত আপনার খুব ভালো করে দেখা হয়নি। আপনি একটু ওই ভিডিওগুলা একটু দেখার চেষ্টা করেন এবং আপাতত অন্য কোথাও মানে মুভ কইরেন না। কারণ এখন আপনার মানে উম উম পুরোটাই হচ্ছে বলব যে ওয়েবের নলেজে দিক থেকে হচ্ছে মানে আপনি শুরু করলেন জাস্ট। সো বিভিন্ন রিসোর্স থেকে দেখলে আপনার একটু সমস্যা হবে। আপনি ভিডিওগুলা আমারগুলা দেখেন। একটু কষ্ট করেন এই সপ্তাহটা প্রয়োজন হচ্ছে গ্রুপে সবার কাছ থেকে হেল্প নেন। কারণ এখানে যারা কোর্স করতেছে বা যারা আছে মোটামুটি ২-১ জন ছাড়া বাকি সবাই এক্কেবারেই নতুন। এক্কেবারে নতুন হওয়া সত্ত্বেও তারা খুব ভালোভাবে এটা এনজয় করতেছে। এটা আপনার ক্ষেত্রেও পসিবল। ঠিক আছে? সো জাস্ট ওই জিনিসগুলা হচ্ছে করে আসেন, আপনিও পারবেন। হ্যাঁ, প্রো তো থাকুক। তাতে তো মানে আপনার জন্য আরো ভালো হইছে সে প্রো হওয়াতে। আপনি তার কাছ থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে? ব্যাচে যদি ২-১ টা প্রো থাকে তাহলে সেটা হচ্ছে অন্য একটা এক্সট্রা একটা বেনিফিট। ঠিক আছে? তো এটা থাকা ভালো। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই।